50-এর শুরুর দিকে জয়নুল আবেদিন কিছুটা শিখতে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই পুরাপুরি। আচ্ছা, আর আমার মুর্তজা বশিরের সাথে একটা সংস্রব ছিল। বশির স্যারের অনেক কিছুই আমার পছন্দের, অনেক জ্ঞানের জায়গাটা এত বিস্তৃত ছিল চিন্তার পারে। নুমিসমেটিক তার একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু ওনার বিশদ জ্ঞান ছিল। তো এইসবের কারণে ওনার সাথে একটা সখ্যতা তৈরি হয়। তো কিন্তু শিল্পের তর্কে, এই যে প্লাস্টিক ভ্যালির তর্কে, ওই একটা জায়গায় জ্যামিতি, যেহেতু জ্যামিতি নাই অন্যদের কাজে, ফলে আধুনিক না। তো এই তর্কটা আমার কাছে বৃথা মনে হতো আর কি। আধুনিকতা আসলে, যদি আমরা লিটারারি আধুনিকতা ধরি, রিয়েলিজম একটা বিরাট আধুনিকতার এন্ট্রি পয়েন্ট ইউরোপে। তো আমি খুব সহজভাবে রিয়েলিজমের সাথে সম্পর্কিত করে অনেককে আধুনিকের খাতায় আসলে নেওয়া যায়। কিন্তু সেটা যে নিতেই হবে এমন কোনো কারণও নাই আসলে, যে আমরা যে বর্গটা তৈরি করব, আমরা নিজেদের মতো করে যদি তৈরি করতে চাই তো করতে পারি। তো সেই বর্গে আমার কোনো অসুবিধা নাই, অন্যান্যরা যে বর্গ তৈরি করে, যেরকম দেশও যে আধুনিকতা হতে পারে। তার কারণ প্রান্তিক আধুনিক দেশ, তার রাজনীতিও কিন্তু ডিফারেন্ট হয়। আমরা রাজনৈতিকভাবে সভরেন্টিকে যেভাবে বুঝি, পাশ্চাত্যের লোকেরা কিন্তু সেভাবে বোঝে না। তো সুতরাং ভাবে শিল্পের আধুনিকতা আমরা যেভাবে বুঝি যে এটাই বোধহয় আধুনিক, অন্যখানে সেভাবে নাও বুঝতে পারে। যে এই পার্থক্যগুলি যেহেতু হয়, সেহেতু এই শব্দগুলি, যে শব্দগুলি আসলে একেবারে আসলে আধুনিকতা হয় কিনা না হয় কিনা এসব না ভেবে আমি গ্রহণ করি অন্তত। কিন্তু নিজার যেটা বললেন সেটা একটা সুন্দরী, কিন্তু সেখানে একটা জিনিস নাই, আখ্যান ধর্মিতা কিন্তু আসলে সুলতান ছাড়া তার পূর্ববর্তীদের মধ্যে নাই। যদি আমি ধরি যে অবন ঠাকুর, হ্যাঁ, সেখানে অরা আছে, মহিমান্বিত করার জায়গাটা আছে। এবং সুলতানের দুটা কাজ এখানে আমার মনে পড়ছে। একটা হচ্ছে যে সুলতান মানুষকে যদি মহিমান্বিত করে, তার আগে কি করে আসছে। এর আগে মাকে মহিমান্বিত করেছেন, মা শিশু, এরকম ছবি আমি নিজের চোখে দেখেছি, যেটা ভ্যান গগের মতো স্ট্রোক দিয়ে দিয়ে আঁকা। যেহেতু আমরা প্লাস্টিক ভ্যালু নিয়ে কথা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট যে 60s ওনার কাজে দেখা যায় যে ভ্যান গগের মতো স্ট্রোক দিয়ে দিয়ে আঁকা। এমনকি 70s একটা কাজ মানুষে ভরা, কিন্তু সেটা কাছে গিয়ে দেখলাম যে ওর বাবা, এ তো ভ্যান গগের মতো এক স্ট্রোকে পুরোটা আঁকা। এটা আছে হচ্ছে খুবই খুবই ডুবিয়াস একজন মানুষের ভাষায়, ড্রয়িং রুমে রাখা। এটা হচ্ছে কি বলে, উনি ঢাকা কোরিয়ার বের করতেন, একসময় ঢাকা কোরিয়ারের পাবলিশার। তো ওনার বাড়িতে এটা রাখা। এই যে অনেক কালারের মানুষ যাচ্ছে লাইন ধরে, আমি ইয়েটা ভুলে গেলাম। এটা খুবই অসাধারণ একটা ছবি। ডেপার্ট আমরা ছেপেছি, আমি বিভিন্ন জায়গায় ছেপেছি বিভিন্ন লেখার সাথে এটা। তো এই ছবিটাও ওই আগের স্ট্রোকটা রিকল করে। এটা খুব ইন্টারেস্টিং। উনি মিশে কাজ করতো। যেমন 73-র কিছু বড় বড় পেন্টিং আমার দেখা আছে একে খানদের বাসায়। সেটা দেখে আমি বুঝলাম যে আসলে উনি যেটা চেয়েছেন, যেটা যেটা প্রথমে রনি আহমেদ লাভ দিয়ে বললেন, উনি আসলে ইনি তো আসলে ভারতবর্ষের যে প্রাচীন যে রীতি, সেই রীতি থেকে অনেক কিছু নিচ্ছেন। আসলেই তাই, নারী পুরুষ যেভাবে উনি আঁকছেন, নারী পুরুষের বিভাজন বোঝা যাচ্ছে না, সবারই মাসেল আছে, সবাই একই রকম। তার ডিসেক্সুয়ালাইজড একটা একটা ব্যাপার যেন, ওই যে বুদ্ধিস্ট যে কেভের পেন্টিং এর মধ্যে যেরকম দেখা যায়, এবং মাপ চোখের কোনো ঠিক নাই, ছোট বড় ব্যাপার না কোনো, ওই পার্সপেক্টিভটা নয়। ওই যে সিঙ্গেল পয়েন্ট পার্সপেক্টিভের কথা বললেন, সেটা নাই। এবং ওটা যে ইচ্ছা করে বাদ হয়েছে সেরকমও না, উনি যা করতে চেয়েছেন তাই করেছেন। এবং সেটা করতে গিয়ে পার্সপেক্টিভের যদি ব্যত্যয় ঘটে থাকে তো ঘটেছে। তো ওইটাই ইন্টারেস্টিং যে এটাকে, এই ধরনের শিল্পকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, কোন তকমা দিব। কিন্তু তকমার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন আলোপ করি এই যে হিউম্যান ভ্যালু, প্লাস্টিক ভ্যালুর এটা যে মিশে যায় একজনের ছবিতে, যেটা আসলে অবন ঠাকুরের অনেক সাকসেসফুল ছবি তাই এত সুন্দর মিশে যায়, যে যেখানে আমরা আসলে আলাদা করে প্লাস্টিক ভ্যালু নিয়ে কথা বলতে চাই না, ওই ছবিটা নিয়ে ওর ভাব নিয়ে কথা বলতে চাই। যেমন ভাব জগৎটা এত সুন্দরভাবে তৈরি হয়। তো যদি সুলতানের সাকসেসফুল ছবিগুলির দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে আসলে ওই ওই অরাটা আছে। সুলতান কিন্তু পোস্ট অরেটিক শিল্পী না, যে যেমনটা বলা যায় আসলে জয়নুল আবেদিনকে। যদি রিয়েলিজম দিয়ে ধরে বিচার করি, জয়নুল আবেদিন আসলে পোস্ট অরেটিক শিল্পী। অর্থাৎ উনি মহিমার যে জায়গা, ধোয়া মোছা ভাবে যে যে মহিমাটা তৈরি করা হয়, শিল্পের মহিমা, অঙ্কনের মহিমা, এমনকি যাকে রিপ্রেজেন্ট করছি সেই ব্যক্তির মহিমা, এটা কিন্তু মুছে যায়।
সেটা অন্যভাবে আসে, এক ধরনের মানবিক বোধ থেকে আসে জয়নুল আবেদিনে। কিন্তু যদি ধরি যে যে সুলতান কি করলেন, তাহলে আমার মনে হয় যে দুইটা কাজ উদাহরণ দেওয়া যায়। একটা হচ্ছে যে একজন প্রফেটিক ফিগার বসে আছে ওয়াটার কালারে, আর কালো কালো ফিগার চারিদিকে ছিটকে পড়ে আছে, এটার নাম ছিল হচ্ছে গিয়ে সাধক, হ্যাঁ, ডেভোটি। এই নামের যে ছবিটা, এই একটা ছবিতে দেখা যায় যে একটা ফিগারকে মহিমান্বিত করা হয়েছে, অর্থাৎ নবী বা এই ধরনের কোন একটা ফিগারকে আঁকা হচ্ছে। হ্যাঁ। আবার যদি ধরি যে প্রথম বৃক্ষরোপণ, এইখানে দেখা যাচ্ছে একজন মানুষকে, যদি ধরি আদম, হ্যাঁ, উনি তো এইসব বিষয়ে কথা বলেন, আদম আদমি এইসব নিয়ে ওনার কথা আছে, এবং উনি সরাসরি এক জায়গায় বলেছিলেন যে এগুলো কি মানে আদম সন্তান, একজন প্রশ্ন করেছিলেন, উনি উত্তর দিয়েছিলেন অবশ্যই এগুলো আদম সন্তান, আমার আমার লোকেরা সব আদম সন্তান। কিন্তু উনি আদমে থাকেন নাই। আদমকে যে বৃহৎ ভাবে একটা অনুভূতি দেওয়া হয়, আদম এবং শিব প্রায় কাছাকাছি ফিগার। তো এই যে শিবের যে বিরাট বিশালতা, এটা কিন্তু আমরা অবন ঠাকুরে দেখি, এবং বাকি সমস্ত কিছু তুচ্ছ। প্রকৃতি বড় আর শিব বড়, আর বাকিরা সব তুচ্ছ। তো সেরকম কাজ ছিল ওনারও। পরবর্তীতে দেখা গেল সেটা প্রথম বৃক্ষরোপণে আসলো, এটা আর্লি 70s-এর ঘটনা। এবং এইটার পরে এই ধরনের মহিমান্বিত ফিগার আর আমরা দেখি না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট অফ ডিপার্চার কিন্তু ওনার জন্য, যে এই যে প্রথম বৃক্ষরোপণ হলো, এরপরে কিন্তু সবই হচ্ছে আদমি, একেবারে কর্মী মানুষ। তো কর্মী মানুষের উত্থান আমরা যদি ধরি, 71 সাল একটা বিরাট ব্যাপার। উনি ইন্টারভিউতে বলেছেন, অন্যরাও লিখেছেন, এমনকি সফা ভাইও লিখেছেন, যে 71 ছাড়া একটা একটা সুন্দর উদাহরণ আছে, ডিম ফুটে বের হওয়ার একটা উদাহরণ আছে সফা ভাইয়ের লেখা, যে ডিম ফুটে সব যেন বেরিয়ে আসছে এইসব ছবি, যেমন ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে ছোট ছোট। এবং এই যে উদাহরণটা সফা ভাইয়ের, তো খুব ইন্টারেস্টিং, আহমেদ সফা। তো ইন্টারেস্টিং যে 71-কে, ওই 71 এমন প্রভাবিত করে এই শিল্পীকে, এমনকি অন্যান্য অনেক শিল্পীকে, যেমন তার মধ্যে একজন হচ্ছে গিয়ে অবশ্যই কামরুল হাসান। এবং উনি যে পলিটিক্যাল ক্রিটিক হিসেবে দাঁড়ালেন, অর্থাৎ সেই সময় সমাজকে উনি যে নিতে পারছেন না, যে স্বাধীনতা উত্তর যে সমাজ, যে সমাজে যে ধরনের বুর্জোয়া ব্যাপার স্যাপার সব দেখছেন উনি, এটা যদি নিতে পারছেন না, এটা যে সমালোচনা দাঁড় করালেন নানানভাবে কামরুল হাসান, নতুন এক শিল্প ভাষা আমরা দেখতে পেলাম। ঠিক সে একইভাবে আদমিদের, অর্থাৎ কর্মী মানুষের, অর্থাৎ কি হোমোফেবার বলে বোধহয়, হ্যাঁ, হোমোফেবারদের যে উত্থান আমরা দেখলাম, এটা দেখলাম হচ্ছে একজন শিল্পী। তো ফলে সেখানে কিন্তু ওই যে বিভাজন, হিউম্যান ভ্যালু প্লাস্টিক ভ্যালু, একেবারে এক হয়ে গেল। তো সেই জায়গার সূত্রে আমার মনে হয় যে নিজের এই যে অনুসন্ধান, যে আসলে যদি পরম্পরাটা ধরি, কোন পরম্পরায় আমরা ফেলবো, হ্যাঁ, সেই পরম্পরার কিছুটা হলেও আমার মনে হয় যে অবন ঠাকুরের যে যে ইন্টারভেনশন একসময় ছিল, যদিও সেটা প্যান ইন্ডিয়ান, কেননা ওই বঙ্গমাতা ভারত মাতা হয়ে যাচ্ছে, ওটা একটা প্যান ইন্ডিয়ান কনসেপ্ট থেকে করেছেন। এবং সুলতান মোটেই প্যান ইন্ডিয়ান কনসেপ্ট থেকে জিনিসটা করেনি। সুলতান একেবারে যে যে জল মাটি কাদার যে এইখানের মানুষ, এইখানের মানুষকে কিভাবে কিভাবে আরো জাগিয়ে তোলা যায়, আরো বড় করা যায়, মহিমান্বিত করা যায়, অর্থাৎ অরাটা মানুষের মধ্যে দিয়ে দেওয়া। যে অরাটা হয়তো আদমের মধ্যে ছিল, নবীর মধ্যে ছিল, অবতারের মধ্যে ছিল, সেটা আসলে নিয়ে আসা এর মধ্যে। একটা ইন্টারেস্টিং ইয়ে, আমি আমি জাস্ট যেটা যেটা আসলে বড় কথা, যে কৃষকই নায়ক হয়ে উঠল, যে এই নায়কোচিত অবস্থা তো আমরা অন্য কোথাও দেখি নাই। এবং সেই কারণে এই যে মাসেল, এই মাসেল সম্পর্কে খুব সুন্দর একটা ভাষাটা আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি বলছি আর কি, যে মনিউদ্দিন খালেদ লিখেছিলেন অনেক আগে, শক্তির তোরে মানুষের দেহের প্রমাণ আয়তন ভেঙে যাচ্ছে আর কি। যে প্রমাণ আয়তনটা ছিল সেটা ভেঙে গিয়ে বড় হয়ে যাচ্ছে আর কি। এই পাশাপাশি ফার্নান্দো বোতেরোর কথা মনে পড়ে আর কি, যে এখন বোতেরোকে আমি আধুনিকের মধ্যে ফেলবো। বোতেরো হচ্ছে গিয়ে কলম্বিয়ান একজন শিল্পী, অনেক মোটা মোটা ফিগার করেন, এবং এই ফিগারগুলো দেখলে মনে হয় যেন মানুষগুলো আসলে পাপি ধরনের মানুষ, ঠিক সুলতানের উল্টা দিক আর কি। সুলতান যেরকম কর্মী মানুষ আঁকছেন, তাদেরকে মহিমান্বিত করছেন, আর উনি ওনার মোটা মোটা ছবি দিয়ে বোঝাতে যাচ্ছেন যে ক্যাপিটালিজম এক ধরনের পাপের মধ্যে রাষ্ট্র যন্ত্রের সাথে সম্পর্কিত মানুষগুলিকে ফেলে। তো এই যে বিপরীত দুই শিল্পী, একে কিন্তু যেমন গতরাকে কি কিসের মধ্যে ফেলবো, আধুনিক আর্টের বইতে তো রাখতে হচ্ছে, ঠিক সেরকমই আসলে সুলতানকে তো আধুনিক আর্টের মধ্যে রাখতে হবে। তো কিভাবে রাখবো, কোন তকমা দিয়ে রাখবো, সেটা আসলে কোন নলেজ দিয়ে আমরা ওই ভিত্তিটা তৈরি করবো, সেইটা একটা একটা ব্যাপার আর কি। তো আধুনিকতা বিষয়ে খুব খুব সুন্দর একটা
কি বলে বন্দনা শিবা এবং মারিয়াম মিজের একটা লেখার মধ্যে পেলাম আমি।